আজকে একটা আমি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা ভীষণ ভাস্ট একটা টপিক। টপিকটা আমি দুটো পার্টে ভাগ করব এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে তারা শর্ট হিসাবে এখান থেকে শর্ট বিষয়গুলো নেবে, আর যারা মেনলি অনার্সের স্টুডেন্ট, যারা অনার্সে পড়াশোনা করছে, তারা কিন্তু এখানে একটা নোটস তৈরি করবে। আমি সবার মতো করেই বিষয়টা বলবো, যাতে করে সবাই সুবিধা হয় তথ্যগুলো কালেক্ট করতে। যারা অনার্স করবে তারা একটা নোটস আকারে বানাবে, নোটসটা কী হবে না হবে বলে দিচ্ছি। আর যারা তথ্য কালেক্ট করার জন্য ভিডিওটা দেখবে, তারা শুধু শর্ট কোয়েশ্চেনগুলো এবং সাল টালগুলো বা তথ্যগুলো নিজের মতো করে কালেক্ট করতে পারে। এবার প্রথমেই বলে দিই, ভীষণ বড় টপিক, ভীষণ ভাস্ট টপিক, অনেকটা সময় লাগবে। কতটা লাগবে আমি জানি না, শুরুই করছি। তবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এরকম যে পুরো টপিকটাকে আমি একটু ছোট করার জন্য দুটো পার্টে ভাগ করে নিয়েছি, এবং দুটো পার্ট করার কারণে হয়তো একটু ছোট হতে পারে, টপিকটা একটু ছোট হতে হবে, কিন্তু কতটা ছোট হবে বলতে পারছি না। অতএব বেশি কথা না বলে বা বেশি না সময় নষ্ট না করে আমি একদম ডাইরেক্ট টপিকে চলে যাব। তো আমরা আমাদের যে মডার্ন ইন্ডিয়ার যে সিলেবাস, এই পেপারটা অ্যাকচুয়ালি যারা এখন সিবিএসসিএস প্যাটার্নে পড়ছে, যারা অনার্স পড়ছে, তাদের ক্ষেত্রে এটা কোন পেপারে পড়বে আমি বলতে পারবো না। যে যার বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকম সিলেবাস আছে, তো যে ইউনিভার্সিটির যেরকম সিলেবাস আছে তার সেরকমভাবে হবে। অ্যাকচুয়ালি গোটা ব্রিটিশ পিরিয়ড জুড়ে ব্রিটিশ শাসন প্রায়, আমি যে ধরি যে 1757 পর থেকে যে ধরি, বা বক্সার যুদ্ধের পর থেকে ধরি, বা দেয়ানলার পর থেকে ধরি, আপ টু 1947 সালে স্বাধীন হওয়ার আগে পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতবর্ষের বেশ কিছু নীতি গ্রহণ করেছিল, এবং যে নীতিগুলো গ্রহণ করার ফলে ভারতবর্ষের কিছুটা হলেও উন্নতি ডেভেলপ হয়েছিল। তো আমার টপিকটা বুঝতে পারছো, আমার টপিকটা পুরো একদম 1757 বা 64 বা বক্সার দেওয়ানি যাই বলো, তারপর থেকে একদম 1947 সাল পর্যন্ত, মানে কত বড় ভাস্ট একটা টপিক। কি টপিক হবে তোমরা আইডিয়া করতে পারছো না বোধহয় আইডিয়া করতে পারছো না যে একটু স্যার কোন টপিকটা পড়াচ্ছে। আমি বলে দিচ্ছি, আমি আজকে এডুকেশন পলিসি পড়াবো। খুব একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, হয়তো কোনো বই এইভাবে পরপর ধারাবাহিকভাবে দেওয়া নেই। আমি সেটাকে একসঙ্গে এক জায়গায় করে সুন্দর করে বুঝিয়ে দেবো, আর তোমরা সেটাকে ভালো করে নোটস আকারে বানিয়ে নেবে। আমি এডুকেশন পলিসিটাকে দুটো ভাগে ভাগ করেছি। তার মধ্যে একটা ভাগ করেছি কোম্পানির আমল, অর্থাৎ 1857 সাল 57-58 সাল পর্যন্ত একটা পাঠ করেছি, আর একটা পাঠ করেছি 1857 সালের পর থেকে। নাহলে পুরোটা বিশাল বড় হয়ে যাবে। তো তোমরা যখন এটা নোটস আকারে তৈরি করবে, যখন এটাকে তোমরা একটা নোটস আকারে বানাবে, তখন তোমরা কিন্তু এটাকে এইভাবেই করবে, যে কোম্পানির আমল বা 1857 সালের আগে পর্যন্ত শিক্ষানীতি এবং 1857 পর থেকে শিক্ষানীতি। ওকে, তাহলে আজকে আমি যে টপিকটা আলোচনা করছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভারতে ব্রিটিশদের শিক্ষা নীতি। আমি পড়ানোর সময় একদম সুন্দর করে পয়েন্টস দিয়ে সাল তারিখ যতটা পারবো মেনটেন করার চেষ্টা করব, যতটা মনে থাকবে বলার চেষ্টা করব। যেগুলো ডাউট থাকবে সেগুলো বলে দেবো, যে এটা আমার মনে হচ্ছে না, বা মনে হতে পারে, বা এটা মনে পড়ছে না, বা এটা ডাউট আছে। কারণ ভীষণ বড় একটা অধ্যায়, ভীষণ বড় টপিক, বহু সাল থাকবে, বহু নাম থাকবে, বহু শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। ব্রিটিশদের শিক্ষানীতি আলোচনা করছি মানে সেখানে অনেক কিছু থাকবে, ডাটা থাকবে, অনেক ডাটা রয়েছে। তো সেই সমস্ত ডাটাগুলো যখন দেবো, হয়তো যদি মনে হয় কোনো জায়গায় আমার ডাউট আছে, আমি বলে দেবো যে এই জায়গাটা মনে হয় আমার ডাউট আছে, আমি এটা একটু তোরা দেখে নিস, ঠিক আছে? তো প্রথম শুরু করার আগে, ভারতবর্ষে ব্রিটিশদের শিক্ষানীতি শুরু করার আগে আমি প্রথমেই বলে দিই যে যখন ভারতবর্ষে ইংরেজ শাসন চলছে, জাস্ট ভারতবর্ষে ব্রিটিশরা এসে দেওয়ানি লাভের পর ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয়েছে। এই ইংরেজ শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর ক্ষেত্রে বললে ভুল হবে,
ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর ভারতবর্ষে, আমি আমার বক্তব্য হচ্ছে যে ভারতবর্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, ছিল। ভারতবর্ষে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সেই সময় ভারতবাসী এই দুটো প্রতিষ্ঠান, একটা হচ্ছে টোল আর একটা হচ্ছে মাদ্রাসা। তাহলে টোল কারা পড়ে না, টোলে পড়তো হিন্দুরা, আর মাদ্রাসায় কারা পড়তো, মাদ্রাসায় পড়তো মুসলমান বা মুসলিমরা। তাহলে দুটো শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখ করেছি। ব্রিটিশরা ভারতবর্ষে আসার আগে ভারতীয়রা, তৎকালীন ভারতীয়রা, হিন্দুরা টোলে শিক্ষা লাভ করতো আর মুসলিমরা মাদ্রাসায় শিক্ষা লাভ করতো। এই দুটোই ছিল কি না, এই দুটোই ছিল উচ্চ শিক্ষা কেন্দ্র, উচ্চ শিক্ষা কেন্দ্র। অর্থাৎ যদি আমি টোল বলি বা মাদ্রাসা বলি, এই দুটো প্রতিষ্ঠানই কিন্তু ছিল উচ্চ শিক্ষা কেন্দ্র। তাহলে নিম্ন শিক্ষা কোথায় হতো, নিম্ন শিক্ষার জন্য তখন একমাত্র কেন্দ্র ছিল কি বা একমাত্র প্রতিষ্ঠান ছিল কি না, প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা হচ্ছে নিম্ন শিক্ষা দান করা হতো, এবং উচ্চ শিক্ষার জন্য হিন্দুরা যেত টোলে এবং মুসলিমরা যেত তোমার মাদ্রাসা। এখানে বলে দিই, একটা জায়গা রয়েছে, এখানে টোলে এরা কোন শিক্ষা শিখতো, কোন ভাষা শিখতো, টোলে শিখতো সংস্কৃত ভাষা, আর মাদ্রাসায় শিখতো আরবি ভাষা বা আরবয়ভাষ্য বা আবয়ভাষ্য। তাহলে একদম ফার্স্ট স্টার্টিংয়ে কথা বলছি আমরা, একদম স্টার্টিংয়ে যখন ভারতবর্ষে ইংরেজরা এসেছে, ইংরেজরা আসার পর এখানকার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল না, এখানকার শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা গ্রহণের পর উচ্চ শিক্ষা গ্রহণের জন্য হিন্দুরা টোলে যেত এবং মুসলিমরা কোথায় আসতো, মাদ্রাসায়। এবং সেখানে কি পড়ানো হতো, টোলে শেখানো হতো সংস্কৃত এবং মাদ্রাসা শেখানো হতো আরবি। এই হচ্ছে একদম প্রথম দিকের যে শিক্ষা ব্যবস্থা, টোল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। কিন্তু একটা সবচেয়ে এই শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি ছিল কি না, এই শিক্ষা ব্যবস্থায় মেনলি ধর্মকেন্দ্রিক ছিল। এই শিক্ষা ব্যবস্থা মেনলি ধর্মকেন্দ্রিক ছিল। এখানে যদি ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, মানে এই যে টোল কেন্দ্রিক শিক্ষা আর মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা, এটা ছিল পুরোপুরি ধর্মীয় শিক্ষা। এখানে এরা ধর্ম শেখাতো, এরা ধর্ম শেখাতো। এখানে কিন্তু বাকি যে জিনিস সাবজেক্টগুলো ছিল, ইতিহাস, বিজ্ঞান, ব্যাকরণ, এই সব জিনিসগুলো, প্রযুক্তি, এই সব বিষয়গুলো কিন্তু এখানে শেখানো হতো না। ঠিক আছে, তাহলে অ্যাট ফার্স্ট ভূমিকা যদি আমি টাচ করি, যদি একটা নোটস আকারে বানাই, তাহলে আমি এই যে ভারতবর্ষের যে ব্রিটিশরা ভারতবর্ষে আসার পর ভারতবর্ষের শিক্ষা কাঠামো বা শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, আমরা এই সম্পর্কে এই বিষয়গুলো ভূমিকা একটা উল্লেখ করতে পারি। হলো, তাহলে ভূমিকা দেওয়ার পর এবার আমি আস্তে আস্তে আগাবো। এবার কি আগাবো, যে ইংরেজরা ভারতবর্ষে এলো। ঠিক আছে, ইংরেজরা ভারতবর্ষে এলো, ভারতবর্ষে আসার পর এখানকার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তারা কি পরিবর্তন করলো, তাদের ক্ষেত্রে তারা কি নীতি নিল, এবার সেই সব বিষয়গুলো আলোচনা হবে। ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে, তাহলে ইংরেজরা কোন শিক্ষার কথা বলতো বা ইংরেজরা কোন শিক্ষা গ্রহণ করতো না, ব্রিটিশরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিল। ব্রিটিশরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিল। কিন্তু মজার ব্যাপার, ভারতবর্ষে যখন তারা প্রবেশ করলো, প্রবেশ করার পর ভারতবর্ষে কিন্তু তারা এই পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করতে একদমই রাজি ছিল না। তার কারণ কি না, তাদের মনে একটা ভয় ছিল, যদি ভারতবর্ষ, মানে তাদের মনে এটাই প্রথম থেকে ভয়, যদি ভারতবর্ষ ইংরেজি শিখে ফেলে, যদি ইংরেজি শিখে তারা বিদ্রোহ করে, তাহলে ব্রিটিশ শাসন সূচনা হয়েই ভেঙে যাবে। তাহলে ইংরেজরা ভারতবর্ষে আসার পর কেন তারা পাশ্চাত্য শিক্ষার উপর গুরুত্ব দেয়নি, তাদের ভয় ছিল যদি ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা শিখে যায়, তাহলে তারা তো যুক্তিবাদী এবং বিদ্রোহী হয়ে উঠবে, তাই তো, তারা যুক্তিবাদী এবং বিদ্রোহী হয়ে উঠবে। তাহলে বিদ্রোহী হয়ে উঠলে ভারতের ব্রিটিশ শাসন পুরোপুরিভাবে ভেঙে যাবে। এই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু প্রথম দিকে একদমই পাশ্চাত্য শিক্ষার উপর জোর দেয়নি। তারা যেটুকু শিক্ষা ব্যবস্থার উপর জোর দিল সেটুকু পুরোপুরি কি সংস্কৃত এবং ফার্সি ভাষায়। ঠিক আছে, তারা সংস্কৃত এবং ফার্সি ভাষায় তারা এসে প্রথমে এই দুটো ভাষা, ফার্সি, ঠিক আছে, তাহলে
ব্রিটিশরা ভারতবর্ষে এলো, এবার শিক্ষানীতিতে ব্রিটিশরা অংশগ্রহণ করছে, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশরা অংশগ্রহণ করছে, এবং ব্রিটিশরা অংশগ্রহণ করেই তারা প্রথমে কি করলো না, তারা প্রথমে কিন্তু ইংরেজি শিক্ষা প্রবর্তন করতে চাইলো না। কেন না, তারা দেখলো যদি ইংরেজি শিক্ষা প্রবর্তন করি তাহলে ভারতবর্ষে ভারতীয়দের মনে পাশ্চাত্য শিক্ষা ঢুকে গেলে তারা যুক্তিবাদী বা আরও চিন্তাশীল হয়ে উঠবে, তখন তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে। তাই তারা কিন্তু প্রথম দিকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিল সেখানে সংস্কৃত এবং ফার্সি ভাষা শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল। ঠিক আছে, এবার এই উদ্দেশ্যে এই সংস্কৃত ফার্সি বা প্রাচ্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে তারা যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছে আমি সেইগুলো একে একে বলবো। যেমন 1781 খ্রিস্টাব্দ, 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতায়, আমি এটা বলতে দিচ্ছি, কি বললাম যে 1781 সালটা হচ্ছে 1781, ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা গড়ে তুলছে, কলকাতা মাদ্রাসা। এগুলো তোমরা যারা শর্ট আউট করছো, যারা শর্ট কোশ্চেন লিখছো তারা এগুলোকে নোট আউট করবে। ঠিক আছে, তাহলে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ঠিক এর কয়েক বছর পর 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স, 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স, ওটা জোন্স দন্তস, উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করছে এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক, এগুলো সব কিন্তু টাচ করবে সোসাইটি, তাহলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে। নেক্সট, তাহলে এরপর 1792 খ্রিস্টাব্দ, 1792 খ্রিস্টাব্দে প্রথম সংস্কৃত শিক্ষা চর্চার জন্য, এইটা হচ্ছে উইলিয়াম জোন্স, এটা হচ্ছে প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্য, আর 1792 খ্রিস্টাব্দে এটা হচ্ছে সংস্কৃত শিক্ষা বিস্তারের জন্য বারাণসী সংস্কৃত কলেজ। ওকে, তাহলে আমি যেটা বললাম, ভারতবর্ষে ব্রিটিশরা আসার পর এদেশীয় শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্ব দিয়ে প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্য, প্রাচ্য মানে এখানে সংস্কৃত শিক্ষা হতে পারে, তোমার আরবি শিক্ষা হতে পারে, তো এইসব শিক্ষা বিস্তারের জন্য তারা আছে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছে। তার মধ্যে নামগুলো আমি কিছু দেখো, প্রথমে উপরে নাম দিচ্ছি যে 1771 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করছে কলকাতা মাদ্রাসা, 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্য গড়ে তুলছে এশিয়াটিক সোসাইটি, আর সংস্কৃত শিক্ষার বিস্তারের জন্য 1792 খ্রিস্টাব্দে গড়ে তোলাচ্ছে বারাণসী সংস্কৃত কলেজ। এ প্রসঙ্গে আরেকটুখানি বলে দিই, 1800 খ্রিস্টাব্দে ওয়েলেসলি ইংরাজি কর্মচারীদের ভারতীয় আইন এবং রীতিনীতি শেখার জন্য, তাহলে এতদিন পর্যন্ত কাদের শেখাচ্ছিল? এদেশীয়দের। এবার যে ইংরেজ কর্মচারীরা ভারতবর্ষে এসেছে, তো আমরা যেমন তাদের ভাষা হুডুহুডু হাডুহুডু হাডুহুডু বুঝতে পারছি না, তো ওরা তো তাই, আর আলুভুলু কালুভুলু এরা তো বুঝতে পারছে না, মানে আমরা ওদের ভাষা বুঝি না, ওরা আমাদের ভাষা বোঝে না। কিন্তু ওদের শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে, প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে নানান প্রবলেমস আসছিল। এই প্রবলেমসের কারণে ইংরেজরা ঠিক করলো যে আমাদের যারা বাইরে থেকে, অর্থাৎ ব্রিটিশ থেকে বা ইংরেজ ওখান থেকে ইংল্যান্ড থেকে যেসব কর্মচারীরা আমরা এদেশে আনছি, সেই সব কর্মচারীদেরকে একটু এদেশীয় নিয়মকানুন, রীতিনীতি, আদব কায়দা, কথাবার্তা শেখাতে হবে। এই কারণে 1800 খ্রিস্টাব্দে গভর্নর তোমার লর্ড ওয়েলেসলি এই ইংরাজি কর্মচারীদের ভারতীয় আদব কায়দা, রীতিনীতি সব শেখানোর জন্য ফোর্ট উইলিয়াম কলেজ, তাহলে কবে 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করছে কি না ফোর্ট উইলিয়াম কলেজ। এটা কি করছে? লর্ড ওয়েলেসলি। এখনো পর্যন্ত প্রাচ্য শিক্ষা, প্রাচ্য রীতিনীতি শিক্ষা, আদব কায়দা শেখানোর জন্য আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই তৎকালীন যুগের সবচেয়ে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম আমি উল্লেখ করলাম। তোমরা এইটা যখন নোটস আকারে করবে তখন এটা একটা প্যারাগ্রাফে রাখবে। এই যে যা কিছু বললাম এখনো পর্যন্ত আমি, এটা তোমরা একটা প্যারাগ্রাফে করবে। আর যারা শর্ট আউট তথ্য করছো তারা এগুলো একটা তথ্য একটা করে যেভাবে নিজের মতো করে লিখতে চাও তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, আমি এটা মুছে দিলাম। এবার ব্রিটিশ সরকার দেখলো যে দাঁড়াকে মুছে নেই, শুনতে পাবি না।
ওকে, তাহলে এতদিন পর্যন্ত প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এবারে একটু আসি ইংরেজি শিক্ষার ব্যাপারটা। ইংরেজি শিক্ষার কথা প্রথম বলেছিল অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী চার্লস গ্রান্ট। আবার বলছি, ইংরেজি শিক্ষার কথা প্রথম বলছে অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী চার্লস গ্রান্ট। নামটা কি বললাম না, চয়কা ল দন্তস্ব গয়রাফলায় আকা দন্ত নয় টয়। ইনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারী। ইনি কি বলছে যে ভারতে যদি ইংরেজি শিক্ষা প্রবর্তিত হয়, এনার বক্তব্য, যদি ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তিত হয় তাহলে ভারতের পচনশীল সমাজ ব্যবস্থার উন্নতি ঘটবে। তাহলে এনার বক্তব্য কি না, ভারতীয় যে সমাজ, এই সমাজ কেমন না, এই সমাজ হচ্ছে পচনশীল, মানে সব পচে গেছে, সব যাচ্ছে দেখবে ব্যাপার। তো ভারতীয় সমাজ কিরকম বললাম না, ভারতীয় সমাজ হচ্ছে পচনশীল সমাজ। ওনার বক্তব্য অনুসারে যদি ভারতবর্ষে ব্রিটিশ বা ইংরেজি শাসন, ভারতবর্ষে ইংরেজি শাসন প্রবর্তিত হয়, তাহলে ভারতবর্ষের যে পচনশীল সমাজ, সেই পচনশীল সমাজের উন্নতি ঘটবে। ভাবো তাহলে ভারতবর্ষ সমাজের কি অবস্থা। এটা ইনি প্রথম বলছেন, এবং ইনি বলার পর এটা তিনি বলছেন না, এটা ইনি বলেছেন 1792 খ্রিস্টাব্দে একটা তার লেখা একটা গ্রন্থ, আমি বইটার নাম নাই না, চার্লস গ্রান্ট 1792 খ্রিস্টাব্দে তার প্রকাশিত একটা পুস্তিকায় এই বক্তব্য রেখেছেন যে ভারতীয় সমাজ যদি ইংরেজি শিক্ষা প্রবর্তিত হয় তাহলে ভারতের পচনশীল সমাজের কিছুটা হলেও উন্নতি ঘটবে। ওকে, এই কথা বলার পর ভারতবর্ষে ইংরেজি শিক্ষার জন্য একটা ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে। এবারে এই ইংরেজি শিক্ষার চাহিদার দুটো কারণ আমি বলতে পারি, দুটো কারণ। এক, ব্রিটিশদের পক্ষ থেকে ইংরেজি শিক্ষা দেওয়ার তাগিদ, আর দুই, আমাদের পক্ষ থেকে, ভারতীয়দের পক্ষ থেকে ইংরেজি শিক্ষা গ্রহণের তাগিদ। এটা মানে কি, তার মানে হচ্ছে দেখ, আমি প্রথমে কি বলেছিলাম না, ব্রিটিশদের পক্ষ থেকে ইংরেজি শিক্ষা দেওয়ার তাগিদ। ওরা দিলেই তো আমরা নেবো এমন না, আমাদের নেওয়ার মধ্যেও একটা মানে আগ্রহ থাকতে হবে। ওরা কেন দিচ্ছে, ওরা এই কারণে দিচ্ছে যে ভারতবর্ষে কিন্তু ব্রিটিশ শাসন উত্তরোত্তর প্রসারিত হচ্ছে। ব্রিটিশ শাসন যখন প্রসারিত হচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে কি না, আইনের জটিলতা বাড়ছে, প্রশাসন বাড়ছে, অফিস আদালত বাড়ছে। হ্যাঁ, ফলে কি হচ্ছে যে ইংরেজি শিক্ষিত লোকের চাহিদা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে এত লোকের চাহিদা মেটানোর জন্য এখানে ইংরেজি শিক্ষা দিতে হবে। যদি এখানে তারা ইংরেজি শিক্ষা প্রদান করে, তাহলে যদি ভারতীয়রা সেই শিক্ষা গ্রহণ করে, তাহলে ওই পোস্টগুলোতে ভারতীয়দের নিয়োগ করা যাবে। আর ভারতীয়দের নিয়োগ করলে একটা ভারতীয় কর্মচারীর যা মাইনে, ইংল্যান্ড থেকে আনা একটা কর্মচারীর মাইনে কিন্তু অনেক বেশি। এটা কিন্তু ব্রিটিশ সরকার ভালোভাবে জানতো। তাহলে ব্রিটিশ সরকারের একটা তাগিদ এলো কেন না, এদেশীয় লোকগুলোকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে আমি ওই জায়গাগুলোকে পূরণ করেছি, তাহলে আমাকে ইংল্যান্ড থেকে লোক নিয়ে আসতে হবে না। এটা ওদের তাগিদ। আর ভারতীয়দের তাগিদ কি ছিল, ওদের যেমন তাগিদ ছিল ওই লোকগুলো, ওই পোস্টগুলোকে ভর্তি করা, ভারতীয় তাগিদ ছিল ওই পোস্টগুলো ঢোকা। আমার ইচ্ছে হলো আমি ঢুকবো, তোমার ইচ্ছে হলো তুমি ঢুকবে, ওর ইচ্ছে হলো ও ঢুকবে। তাহলে সবাই ওই পোস্টগুলোতে ঢুকতে চায়, কিন্তু ওই পোস্ট ঢুকতে গেলে একটাই ক্যাটাগরি কি, ইংরেজি শিক্ষা জানতে হবে। তাহলে এদেশের মানুষের মধ্যে কিন্তু একটা প্রবল চাহিদা এলো যে আমরাও যদি ইংরেজি শিক্ষা শিখি বা আমরাও যদি ইংরেজি শিক্ষা গ্রহণ করি, তাহলে আমরা ওই পোস্টগুলো পাবো। তাহলে দুটো চাহিদা ভারতবর্ষে ইংরেজি শিক্ষা দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে। দেওয়ার ক্ষেত্রে কি বললাম, ওদের পোস্টগুলো ভর্তি করতে হবে, আর নেওয়ার ক্ষেত্রে কি বললাম, আমাদেরকে ওই পোস্টে ঢুকতে হবে। এই দুটো উদ্দেশ্য মেনলি দুজনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল, যার ফলে ওরা ইংরেজি শিক্ষা প্রবর্তন করতে উদ্যোগী হলো আর আমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করতে উদ্যোগী হলো। ঠিক এই সিচুয়েশনে মার্টিন ডেভিড গ্রাম সোরবন, হ্যাঁ, এরা নামগুলো কি বললাম না, মার্টিন ডেভিড ড্রাম্ট, সোরবন বয়কা দিতে পারিস, বয়কা দিলে অসুবিধা নেই, সোরবন, হ্যাঁ, ডেভিড ড্রাম্ট, ঠিক আছে। তো এই যে ভদ্রলোকের নাম বললাম, এটা কিন্তু এই সুযোগে ভারতবর্ষে কিছু কিছু ইংরাজি বিদ্যালয় খুলে ফেললো, মানে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য ছোটো ছোটো স্কুল খুলে ফেললো। এটা তো ব্যক্তিগত উদ্যোগে করা হলো।
এরপরে সিচুয়েশনটা কি, তাহলে যারা নোটস আকারে তৈরি করছো এই পর্যন্ত তারা একটা প্যারাগ্রাফ করবে যে ভারতবর্ষে ইংরেজি শিক্ষার তাগিদ এলো, ভারতবর্ষে ব্রিটিশ পাশ্চাত্য শিক্ষা বিস্তারের একটা পরিবেশ তৈরি হয়ে গেল। এরপরে আরেকটু আগাই দেখি কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো ভারতবর্ষে ইংরেজি শিক্ষা গ্রহণের কিন্তু একটা তাগিদ তৈরি হয়েছে এবং ইংরেজদের মধ্যে এই শিক্ষা দেওয়ার একটা তাগিদ তৈরি হয়েছে, এই পর্যন্ত আমরা লক্ষ্য করলাম। এবার ভারতবর্ষে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা যাদের বিধি ছিল তারা হচ্ছে খ্রিস্টান মিশনারি। এই পয়েন্টটা তোমরা ভালোভাবেই জানো, মিশনারি, তাহলে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা ছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে ইংরেজি শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই দেখছি খ্রিস্টান মিশনারিরা যখন ভারতবর্ষে আসছে তারা কিন্তু এদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্যই আসছে, আর তারা যে ভাষায় খ্রিস্টান ধর্ম প্রচার করতো সেটা হচ্ছে ইংরাজি ভাষা। অর্থাৎ যদি আমাদের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করতে হয় তাহলে হয় ওদেরকে আমাদের ভাষা শিখতে হবে, তবেই ওরা বাংলা ভাষায় প্রচার করতে পারবে যীশু খ্রিস্টের বাণী। আর যদি আমাদের মধ্য থেকে কয়েকজনকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করে নেওয়া যায় তাহলে আমরা ওদেরকে বলবো, ওরা ওদেরকে শুনিয়ে দেবে, মানে এই চিন্তা ভাবনা। তাহলে ভারতবর্ষে খ্রিস্টান মিশনারিরা যে এসেছিল, আসার পর তাদের প্রধান কাজ ছিল কি না এখানে খ্রিস্ট ধর্মের প্রচার করা, এবং খ্রিস্ট ধর্মের প্রচার করতে গিয়ে এরা এখানে পাশ্চাত্য ইংরেজি শিক্ষার প্রথম ভিত স্থাপন করেছিল, বা প্রথম তারা ইংরেজি শিক্ষা প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এ প্রসঙ্গে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শ্রীরামপুর, অ্যাকচুয়ালি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি বা ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি, ব্যাপটিস্ট সোসাইটি। এটা গড়ে উঠেছিল 1800 খ্রিস্টাব্দে। তিনজন ব্যক্তির নাম ছিল মার্সম্যান, উইলিয়াম কেরি আর ওয়ার্ড। দেখো বোঝা যাচ্ছে কিনা, একটুখানি দেখো বোঝা যাচ্ছে বোধহয়। তাহলে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি প্রতিষ্ঠা হয়েছিল, এবং এই ব্যাপটিস্ট মিশনারি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তিনজন খ্রিস্টান মিশনারি। তারা কারা? একটা হচ্ছে মার্সম্যান, একটা হচ্ছে উইলিয়াম কেরি, আর একটা হচ্ছে ওয়ার্ড। এই তিনজন ভদ্রলোক মিলে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি প্রতিষ্ঠা করছে। এবং দেখতে পাচ্ছি যে এই যে খ্রিস্টান মিশনারি সোসাইটি বাংলা ছাড়াও আরও 26টি ভাষায়, জাস্ট ইমাজিন করো, এই খ্রিস্টান মিশনারি শ্রীরামপুর থেকে বাংলা ছাড়াও আরও 26টি ভাষায় বাইবেলকে অনুবাদ করছে। তাহলে কি বললাম না, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি শ্রীরামপুর ওখান থেকে ওখানে প্রেস প্রতিষ্ঠা করে ওখান থেকে বাংলা ছাড়াও আরও 26টা ভাষায় বাইবেলের অনুবাদ প্রচার করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কেরি এবং উইলিয়াম কেরি এবং তার সহযোগীরা বাংলার বিভিন্ন অঞ্চলে প্রায় 126টা, কি বললাম না, এই উইলিয়াম কেরি এবং তার এই সহযোগীরা বাংলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 126টি বিদ্যালয়, এবং সেই বিদ্যালয়ে 10,000 ছাত্র পড়াশোনা করত। তাহলে জাস্ট ভাবো, এখানে উইলিয়াম কেরি এবং তার সহযোগীরা বাংলায় মোট 126টি বিদ্যালয় প্রতিষ্ঠা করছে, এবং যে 126টি বিদ্যালয়ে প্রায় 10,000 ছাত্র পড়াশোনা করত। ঠিক আছে, এটা তো গেল একটা মিশনারি। আমাদের ভারতবর্ষে অনেক মিশনারি খ্রিস্টান মিশনারি এসেছিল, তার মধ্যে একটার নাম বললাম যে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি। এছাড়াও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি ছাড়াও আমরা স্কটিশ মিশনারি আছে,
আমরা শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি ছাড়া আমরা লন্ডন মিশনারি সোসাইটি, আমরা নাম শুনেছি লন্ডন মিশনারি সোসাইটি, চুঁচুড়ায় কিন্তু একটা ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করছে। কি না, লন্ডন মিশনারি সোসাইটি, এটা কিন্তু চুঁচুড়ায় কিন্তু একটা ইংরেজি শিক্ষার জন্য একটা বিদ্যালয় প্রতিষ্ঠা করছে। এবং দেখা যাচ্ছে এই যে ইংরেজি শিক্ষা বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এই তোমার মিশনারি যিনি প্রধান ছিলেন তার নাম ছিল রবার্ট মে। লন্ডন মিশনারি সোসাইটির প্রধান ছিলেন রবার্ট মে। তার উদ্যোগেই চুঁচুড়াতে একটা বিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। এবং দেখা যাচ্ছে কি না, এই লন্ডন মিশনারি সোসাইটির উদ্যোগে গোটা বাংলায় কতগুলো না 26টা বিদ্যালয়, ওটা 26টা 26টা ইংরাজি শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠছে। আচ্ছা, লন্ডন মিশনারি সোসাইটি এবং শ্রীরামপুর মিশনারি সোসাইটি, এটা কিন্তু দেখা যাচ্ছে কি এই দুটো আমি নাম বললাম, লন্ডন এবং আগেরটা বললাম শ্রীরামপুর, এই দুটো মিশনারি সোসাইটি শুধু কলকাতা নয়, কলকাতার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো ছিল, যেমন বর্ধমান ছিল, বহরমপুর ছিল, তারপরে তোমার মালদা ছিল, বর্ধমান ছিল, হ্যাঁ, তো এই সব জায়গায় কিন্তু এরা কিন্তু প্রচুর ইংরেজি শিক্ষার বিদ্যালয় বা ইংরেজি শিক্ষা কেন্দ্র কিন্তু গড়ে তুলছে। ঠিক আছে। এবং আরেকটা মজার ব্যাপার, এই যে মিশনারি সোসাইটিগুলো, যে এই যে আমাদের বাংলা এবং তার বাংলার যে বিভিন্ন অঞ্চলের মধ্যে জায়গাগুলোর নাম বললাম, এখানে যে বিদ্যালয়গুলো গড়ে তুললো, এখানে কিন্তু শুধু ওই তোমার ধর্মশিক্ষা দেওয়া হতো না, এই প্রথম ধর্মের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখা যাচ্ছে কি না, এখানে ইতিহাস, ভূগোল, ব্যাকরণ, বিভিন্ন ধরনের বিজ্ঞান চর্চা, এই প্রথম কিন্তু এই সোসাইটিগুলো, এই লন্ডন মিশনারি সোসাইটি এবং শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি, এরা যে বিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করেছিল, সেই বিদ্যালয়গুলো এরা কিন্তু এই আশপাশের এলাকাগুলোতে কিন্তু একাধিক এই বিদ্যালয় প্রতিষ্ঠা করে এই শিক্ষাগুলো দিতে শুরু করবে। এবার আমি তো দুখানা মিশনারি খ্রিস্টান মিশনারির কথা বললাম, এছাড়াও আমাদের আরও মিশনারি আছে, যেমন স্কটিশ মিশনারি সোসাইটি, কি দ্বন্দ্বস্বয় কয়ে রহস্যই তালবস্য, স্কটিশ মিশনারি সোসাইটি। এই মিশনারি সোসাইটির একজন অন্যতম ছিলেন আলেকজান্ডার ডাফ। ওকে, তো আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে, খ্রিস্টাব্দে একটা শিক্ষা প্রতিষ্ঠান করে তুলছে, যার নাম হচ্ছে জেনারেল অ্যাসেম্বলিজ অফ ইনস্টিটিউশন। আমি লিখছি না, বড় নাম, জেনারেল অ্যাসেম্বলিজ অফ ইনস্টিটিউশন, যেটা পরবর্তীকালে নাম হয়েছিল কি স্কটিশ চার্চ কলেজ। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে স্কটিশ চার্চ কলেজের পুরনো নাম কি, বা জেনারেল অ্যাসেম্বলিজ অফ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে, বলে দেবে যে স্কটিশ মিশনারি সোসাইটি আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীকালে নাম হয় স্কটিশ চার্চ কলেজ। এছাড়াও আরও কয়েকটা মিশনারি ছিল, যেমন জেসুইট মিশনারিরা। এই জেসুইট মিশনারিরা এরাও কিন্তু বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। এদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সেন্ট জেডিয়াল কলেজ, আর তার সঙ্গে হচ্ছে লরেট কলেজ আর সেন্ট জেডিয়াল কলেজ আর লরেট কলেজ। ঠিক আছে, এই দুটো কলেজ কিন্তু এরা প্রতিষ্ঠা করছে। তাহলে আমি এখনো পর্যন্ত কি দেখালাম না, ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি কি না, এখনো পর্যন্ত খ্রিস্টান মিশনারিরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এরপর আমি আরেকটু আগাবো।
এবার খ্রিস্টান মিশনারিদের সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকার প্রত্যক্ষভাবে এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এবার আমি পাট করে আরেকটু আগাবো। তাহলে এই মিশনারিদের পুরো বিষয়টা তোমরা একটা প্যারাগ্রাফে পড়বে, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি। মানে এই যে যতটা মিশনারি বোঝালাম, এই মিশনারিটা তোমরা কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে পড়বে। হ্যাঁ, যদি মনে হয় প্যারাগ্রাফ বড় হয়ে যাচ্ছে, আমার মনে হয় যে একটা প্যারাগ্রাফে না পড়লে তোমরা দুখানা প্যারাগ্রাফও পড়তে পারো। ওকে, এবার আগাই। এবার ব্রিটিশ সরকার কতক্ষণ হচ্ছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। একটু হবে, বারবার বলেছি একটু হবে, ধৈর্য নিয়ে দেখতে হবে। পড়াশোনা এমনি এমনি হয়ে যায় না। আর তোমাদের শুনতে এত কষ্ট হলে তাহলে আমার পড়াতে কি মানে কি বলবো, মানে বকতে কষ্ট কম হয় না বলো? তোমরা কানে শুনছো, তোমাদের অধৈর্য হয়ে যাচ্ছে তোমরা, যে আমরা কানে শুনছি আর ভাল লাগছে না, 30 মিনিট 40 মিনিট হয়ে গেল, আর কি বকছেন এতক্ষণ ধরে, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে তোমাদের শুনতে কষ্ট হলে নিশ্চয়ই আমার বলতে আরো ভালো লাগছে নাকি, তাই তো? ওকে, শোনো কষ্ট করে। যদি শুনতে পারো না আগে টাইম দেখে পজ করে দাও, আবার যখন ভালো ফ্রেশ মুড হবে আবার করবে, কিন্তু একটাই বক্তব্য, করবে। মনে আছে কুতুবউদ্দিন আইবক কি হয়েছিল? কুতুবউদ্দিন আইবক অনেক করে বলেছিলাম, ওরে বাবা কুতুবউদ্দিনটা রেডি কর রেডি কর রেডি কর, আর পরীক্ষার হলে কি দেখলি যে কুতুবউদ্দিন হাইজা হয়ে গেছে, কুতুবউদ্দিনটাই পড়েছে। অতএব বারবার বলছি, ফেলে রাখবি না কোনো কাজ, ফেলে রাখলেই চেপে যাবে, সঙ্গে সঙ্গে রেডি করে নিবি। ওকে, এসো। তাহলে এরপর আমরা আরেকটু আগাচ্ছি। এবার জনশিক্ষা কমিটি গঠন নিয়ে আলোচনা হবে। জনশিক্ষা কমিটি এখনো পর্যন্ত আমরা কি দেখলাম না, এখনো পর্যন্ত আমরা দেখলাম যে 1810 খ্রিস্টাব্দে ভারতবর্ষের গভর্নর থাকতেন জেনারেল মিন্টো। ভারতবর্ষের গভর্নর থাকতেন জেনারেল মিন্টো। এই মিন্টোকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, এক মিনিট, এই মিন্টোকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মিন্টো যে পরিসংখ্যান করেছিল, সেই পরিসংখ্যান অনুযায়ী তিনি ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, তার যে মানে শোচনীয় অবস্থা, মানে একদম মানে শিক্ষা ব্যবস্থা কোনো ভিত্তিই নেই, কোনো রুলস রেগুলেশন কিছুই নেই। মানে ভারতীয় শিক্ষা ব্যবস্থার যে শোচনীয় অবস্থা, সেই শোচনীয় অবস্থাটা মিন্টো তুলে ধরে, এবং তুলে ধরার পর তিনি বলেন যে যেন ব্রিটিশ আর্থিক সহায়তায় ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিস্তার করানো হয়। তাহলে প্রথমে আমরা মিন্টোর কথা বললাম, যে বড়লাট মিন্টোকে দায়িত্ব দেওয়া হচ্ছে। বড়লাট মিন্টো ভারতীয়দের শিক্ষা ব্যবস্থার যে শোচনীয় অবস্থা, সেই শোচনীয় অবস্থা সম্পর্কে বড়লাট মিন্টো ওয়াকিবহাল হচ্ছেন, এবং তিনি ব্রিটিশ সরকারের একটা দাবি করছেন যে ব্রিটিশ সরকার যেন যে ভারতবর্ষে ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য একটা সরকারি নীতি বা একটা সরকারি তরফ থেকে ব্যয় একটা করে। এটা মিন্টো করে গেছে। মিন্টো করার পর এটা কবে করছে মিন্টো করছে 1810 সাল। মিন্টো এটা কবে করেছে না, মিন্টো করেছে এটা 1810 সাল। এরপর 1813 খ্রিস্টাব্দে যখন ভারতের সনদ আইন বা যেটা আমরা চার্টার আইন বলি, ঠিক আছে, যখন ভারতবর্ষে 1813 খ্রিস্টাব্দে সনদ আইন বা চার্টার আইন পাস হচ্ছে, তখন চার্টার আইন পাসের একটা কলমে এই শিক্ষা সংক্রান্ত ব্রিটিশ সরকার কিছু ঘোষণা করে। সেখানে একটা কলমে ব্রিটিশ সরকার ঘোষণা করে যে এরপর থেকে ব্রিটিশ সরকারের নীতি হবে ভারতবর্ষে শিক্ষা বিস্তারের জন্য 1 লক্ষ টাকা ব্যয় করা। এটা এখানে বলে দেওয়া ভালো, প্রতি বছর 1 লাখ। তাহলে 1813 খ্রিস্টাব্দের শিক্ষানীতিতে ব্রিটিশ সরকার ঘোষণা করলো, ওই মিন্টোর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার ঘোষণা করলো যে এরপর থেকে ভারতবর্ষে শিক্ষার বিস্তারের জন্য কোম্পানির পক্ষ থেকে বার্ষিক 1 লক্ষ টাকা করে ব্যয় হবে। যেই এই কথাটা ঘোষণা হলো, তাহলে এই যে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের আমি কথা বললাম, এই বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের ঘোষণার সঙ্গে সঙ্গে জনশিক্ষা কমিটি কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করলো। সিদ্ধান্ত কি গ্রহণ করলো না, আমি বারবার বলছি, এই যে আমি জনশিক্ষা কমিটি গঠন আগে বলে দিই, এই যে 1 লক্ষ টাকা ব্যয় হলো, তারপরে 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি গঠন হলো। ঠিক আছে, তাই কি বললো,
1813 খ্রিস্টাব্দে 1 লক্ষ টাকা ব্যয় কথা বলা হলো। এখানে 1 লক্ষ টাকা ব্যয়ের প্রসঙ্গ বলে দিই, এখানে কিন্তু কোম্পানিকে 20 বছরের জন্য শাসন দেওয়া হয়েছিল। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে কোম্পানিকে 20 বছরের জন্য শাসনাধিকার পেয়েছিল এবং এই সময় কোম্পানি ঘোষণা করেছিল যে আমরা প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয় করব। এই পরিপ্রেক্ষিতে 1823 খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি গঠন করা হচ্ছে এবং এই জনশিক্ষা কমিটি গঠন করার পর এই কমিটি প্রথম কলকাতায় একটা সংস্কৃত বিশ্ববিদ্যালয়, এই কমিটি কলকাতায় একটা সংস্কৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অগ্রসর হচ্ছে। যখনই সংস্কৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অগ্রসর হচ্ছে ঠিক সেই সময় রাজা রামমোহন রায় কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাজা রামমোহন রায় ভারতবর্ষের সংস্কৃত শিক্ষার অসারতা, মানে কিছু নেই বাবা, এসব ফালতু শিক্ষা। তো রাজা রামমোহন রায় ভারতবর্ষের সংস্কৃত শিক্ষার অসারতার কথা প্রমাণ করেন এবং প্রমাণ করার পর তৎকালীন যিনি বড়লাট ছিলেন, বড়লাট আর্মহার্স্ট, তৎকালীন বড়লাট ছিলেন আর্মহার্স্ট, ওকে, এই বড়লাট আর্মহার্স্টকে কে না রামমোহন রায়, বড়লাট আর্মহার্স্টকে রামমোহন রায় একটা চিঠি দেন, বড়লাট আর্মহার্স্টকে রামমোহন রায় একটা চিঠি দেন এবং সেই চিঠি তিনি পরিষ্কার ঘোষণা করেন যে ভারতবর্ষে ইংরেজি শিক্ষাই হয়, সংস্কৃত শিক্ষা প্রসার করে কোনো লাভ নেই। তিনি সংস্কৃত শিক্ষার অসারতার কথা একদম প্রমাণ করে তিনি চিঠিটা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে যেন এখানে এমন একটা কলেজ প্রতিষ্ঠা করা হোক যে সংস্কৃত কলেজ নাম হতে পারে, কিন্তু সেই কলেজে যেন সংস্কৃত শিক্ষার সঙ্গে সঙ্গে বিজ্ঞান, ইংরাজি বা আরও যে প্রযুক্তিগত যে হাতের যেগুলো কাজ হয় সেই শিক্ষাগুলো দেওয়া হয় বা পড়ানো হয়। এই বিষয়টা উনি উল্লেখ করার পর আমাদের জনশিক্ষা কমিটির কাজ শেষ হয়ে গেল। এবার জনশিক্ষা কমিটির কাজ শেষ হয়ে যাওয়ার পর একটুখানি আছে, আর বেশি নয়, 2-3টে পয়েন্ট আছে। 2-3টে পয়েন্ট তো অনেকটাই হয়ে গেল নাকি? আচ্ছা, মানে টপিকটাই বড়, তো তাহলে কি বললাম না, জনশিক্ষা কমিটির কাজ শেষ হয়ে গেল। এবার আসছে মেকলে মিনিটস। এটা আমরা সবাই জানি, আমরা সবাই কি না মেকলে মিনিটস অর্থাৎ মেকলের তত্ত্ব। আচ্ছা, তখন গভর্নর আছেন উইলিয়াম বেন্টিংকের আইন সচিব মেকলে, আমরা মেকলে নামটা শুনেছি। মেকলে এই সময় জনশিক্ষা কমিটির একজন সভাপতি নিযুক্ত হন। তাহলে উইলিয়াম বেন্টিংকের আইন সচিব মেকলে, ইনি আর কি পদে আছেন না জনশিক্ষা কমিটির সভাপতি। ঠিক আছে, তাহলে বেন্টিংকের আইন সচিব হচ্ছেন মেকলে, আর ওনার আরেকটা পোস্ট কি না, উনি হচ্ছেন জনশিক্ষা কমিটির সেই মুহূর্তে জনশিক্ষা কমিটির সভাপতি। ঠিক আছে, তো মেকলে যখন জনশিক্ষা কমিটির সভাপতি হচ্ছেন, সভাপতি হওয়ার পর তার উপর দায়িত্ব আসছেন যে টাকাটা, ওই যে টাকাটা 1 লক্ষ টাকাটা ব্যয় করা হবে, যেটা ব্রিটিশ কোম্পানি বলো বা ইংরেজ রাজকোষ থেকেই বলো যে 1 লক্ষ টাকাটা দেয়া হচ্ছে ভারতবর্ষের ব্রিটিশ শিক্ষা প্রসারের জন্য বা ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য, সেই টাকাটা আলটিমেট কোন খাতে ব্যয় হবে? প্রাচ্য শিক্ষা খাতে ব্যয় হবে না পাশ্চাত্য শিক্ষা খাতে ব্যয় হবে? এই বিতর্কে, এই প্রশ্নে জনশিক্ষা কমিটি কিন্তু এই সময় দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং জনশিক্ষা কমিটি দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটার নাম হয় প্রাচ্যবাদী আর আরেকটা হয় পাশ্চাত্যবাদী। ওকে, তাহলে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে প্রাচ্যবাদী আর একটা হচ্ছে পাশ্চাত্যবাদী। এই প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যে দ্বন্দ্ব, এটা কিন্তু প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। এটা আমরা ব্রড কোশ্চেনে দেখেছি, শর্ট কোশ্চেনে পড়েছি। তার মধ্যে এই প্রাচ্যর মধ্যে কারা কারা ছিল না, প্রাচ্যর মধ্যে ছিল প্রিন্সেপ ছিল, কোলব্রুক ছিল, তারপর উইলসন ছিল। প্রিন্সেপ কোলব্রুক বয়াফলাসু ক আর উইলসন। প্রিন্সেপ পয়াফলাসই দন্তন দুতশয়িকা প, প্রিন্সেপ
কয়কার ল, বয়ের ফলে হ্রস্ব উ ক, কোলব্রুক আর উইলসন, এই তিনজন প্রাচ্য শিক্ষা কথা বলছে। আর পাশ্চাত্য শিক্ষা কথা কারা বলছে না, আলেকজান্ডার ডাফ থাকছেন, কলভিন থাকছেন, বা কোলভিল বা স্যান্ডার্স থাকছেন। আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, কোলভিন। ওকে, তাহলে তিনজন নাম দিলাম। প্রাচ্য পাশ্চাত্যবাদী যে দ্বন্দ্ব, যেটা জনশিক্ষা কমিটির সদস্যরা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে সেটাও বলে দিলাম। ঠিক আছে, এবার এই যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব যে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে যাওয়ার পর 1935 খ্রিস্টাব্দে মেকলে তার প্রতিবেদন পেশ করছে। এবং মেকলে এই প্রতিবেদন পেশ করার পর তিনি কি বললেন, তার বক্তব্য ছিল যে উচ্চ এবং মধ্য এই দুই সম্প্রদায়ের মানুষ যদি ইংরেজি শিক্ষা শিক্ষিত হয়ে যায়, তাহলে আস্তে আস্তে সেই শিক্ষা পরিশ্রুত হয়ে মানে চুইয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। তাই মেকলে কিন্তু সাধারণ মানুষের শিক্ষার কথা নিয়ে কোনো কথা বলছেন না। ঠিক আছে, মেকলে বলতে চাইছেন যে শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটবে কাদের মধ্যে না, শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটবে উচ্চ এবং মধ্যবিত্তের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে তার এতটা গুরুত্ব ছিল না। তার বক্তব্য ছিল কি, যদি উচ্চ এবং মধ্যবিত্ত ইংরেজি শিক্ষা শিক্ষিত হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ এমনিই হয়ে যাবে। কেন না, দেখবে যারা ডেলি লেবার হয়, যারা তোমার কি বলবো মার্কেটে থাকে বা দোকানদারে থাকে, এরাও দেখবে টুকটাক হিন্দি শিখে গেছে। কেন না, কেউ হিন্দিতে গিয়ে কথা বলে যে ভাই সাহেব मुझे ये सामान दीजिए, भाई साहब मुझे वो दीजिए, भाई साहब ये कितने का दाम है, वो कितने का दाम है। এই যে ছোটোখাটো হিন্দিগুলো, এই হিন্দিগুলো কিন্তু ওরাই বলতে বলতে শিখে যায়, দিয়ে দিজিয়ে, লে লিজিয়ে, লিজিয়ে না, এইসব ব্যাপারগুলো কিন্তু শিখে যায়। ঠিক সেরকম কেন শেখে না, উচ্চবিত্ত হিন্দি জানে, তারা যখন সেই হিন্দি ওয়ার্ডগুলো নিম্নবিত্তর সামনে উচ্চারণ করবে বা তাদের সঙ্গে কমিউনিকেশন করবে, তখন তারা এমনি থেকেই নিম্নবিত্ত এই শিক্ষাটা শিখে যাবে। হলো, তাহলে উইলিয়াম বেন্টিং 1835 সালে যে ঘোষণা করছে, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। তার মধ্যে কি না, 1935 সালে কলকাতা মেডিকেল কলেজ গড়ে উঠছে। ওকে, কলকাতা মেডিকেল কলেজ গড়ে উঠছে, বোম্বাই এলফিনস্টন ইনস্টিটিউশন গড়ে উঠছে, আর রুরকিতে থমসন ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে উঠছে। ঠিক আছে, এই তিনটে কলেজ 1835 খ্রিস্টাব্দে মেকলের প্রতিবেদন অনুযায়ী গড়ে উঠেছিল। ঠিক আছে, এরপর আমি আর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, কারণ আমাদের চলে গেছি আমরা কোথায়, আমরা চলে গেছি প্রায় 1942 সালে, 40-42 চলে গেছি, আমাদের টাইম হচ্ছে 57 পর্যন্ত। 57 পর্যন্ত গিয়ে আমরা শেষ করব। এরপরে ভারতবর্ষের ব্রিটিশ শিক্ষা বা ইংরেজি শিক্ষা প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আর একজন ব্যক্তি, যার নাম হচ্ছে চার্লস উড। তোমরা এনার নাম শুনে থাকবে, অবশ্যই এর নাম শুনে থাকবে। ইনি হচ্ছেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। ওকে, চার্লস উড কে না, চার্লস উড এক মিনিট দাঁড়াও। আচ্ছা, চার্লস উড হচ্ছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। ওকে, তো তিনি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার সালটা কত না, ওনার বক্তব্য হচ্ছে 1830 সালের পর থেকে গোটা ভারতবর্ষে যা যা কলেজ, স্কুল বা বিদ্যালয় যা বলবে, যা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানেরও শিক্ষানীতি, শিক্ষা পদ্ধতি এবং পাঠ্যক্রম এর কোনো নির্দিষ্ট কর্মসূচি বা নির্দিষ্ট কোনো প্ল্যান ছিল না। এটা কার বক্তব্য? এটা বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের বক্তব্য। চার্লস উড কি বলছেন না, 1830 খ্রিস্টাব্দের পর থেকে ভারতবর্ষে যে কটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তার একটাও সিলেবাস বলো, প্যাটার্ন বলো, পদ্ধতি বলো, এর কিন্তু কোনো মিল কোনো কিছু ছিল না থাকার কারণে এনার বক্তব্য ছিল যে প্রথমে শিক্ষা ব্যবস্থাটা একটা কাঠামোর মধ্যে করতে হবে, এবং কাঠামোর মধ্যে করার পর তারপরে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যা কিছু পরিবর্তন আনা হয়।
ঠিক আছে। তো এখানে তিনি কি বললেন না, চার্লস উডের বক্তব্য অনুসারে গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছিল। প্রথম পরিবর্তন কি না, এই বক্তব্য অনুসারে যে তিনটি প্রেসিডেন্ট ছিল, তিনটি প্রেসিডেন্ট কি কি না, কলকাতা প্রেসিডেন্ট, বোম্বাই প্রেসিডেন্ট এবং মাদ্রাজ প্রেসিডেন্ট, এই তিনটে প্রেসিডেন্টের তিনটে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হলো। ওকে, আর কি করা হলো, শিক্ষা ব্যবস্থাটাকে তিনটে পার্টে ভাগ করা হলো। একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, একটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা, আর একটা হচ্ছে যেটা আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা বা কলেজ শিক্ষা বলি। ঠিক আছে, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা। তো এই তিনটে পার্টে শিক্ষা ব্যবস্থাটা ভাগ করলো। উড কিন্তু নারী শিক্ষার বিস্তারেও খুব গুরুত্ব দিয়েছিল। চার্লস উড নারী শিক্ষার বিস্তারেও গুরুত্ব দিয়েছিল। নেক্সট বলতে পারি, উডের যে ডিসপ্যাচ বা উডের যে ঘোষণাপত্র, সেখানে কিন্তু মাতৃভাষার শিক্ষাদানের কথা খুব বলা হয়েছে, খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে মাতৃভাষায় শিক্ষাদান করতে হবে। আর কি না, উডের ডিসপ্যাচে বা উডের ঘোষণায় শিক্ষক শিক্ষণ পদ্ধতি, মানে যেরকম আমরা ট্রেনিং করি না, যারা প্রাইমারি স্কুলে যারা চাকরি করে তারা ডিএড ট্রেনিং করে, আর যারা হাই স্কুলে চাকরি করে তারা বিএড ট্রেনিং করে। তাহলে বিএড এবং ডিএড এর যে ট্রেনিংটাকে, এটাকে বলা হয় শিক্ষক শিক্ষণ পদ্ধতি, অর্থাৎ যারা পড়াতে যাবে তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে যাবে। এটা কিন্তু কবে বলা ছিল না, ওদের ডিসপ্যাচে বলা হয়েছিল। আর কি বলা হয়েছে না, মেধা ভিত্তিক শিক্ষা, শিক্ষা গ্রহণ করবে কে, যার মেধা আছে। ধরো কলেজ শিক্ষা পাস করার পর বৃত্তি শিক্ষা কারা পাবে, সেখান থেকে বেছে নেওয়া 5 থেকে 6 জন মানুষ। এইভাবে তিনি কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করেছিলেন। তাহলে এটা কবে না, এটা হচ্ছে এই উডের ডিসপ্যাচ 1854 সাল, আর আমার সিলেবাস ছিল কত বা আলোচনা ছিল 1857 সাল। তারপরে আমরা আমাদের যে আজকের আলোচনার বিষয় তার একদম এন্ড পয়েন্টে চলে এসেছি। উডের নির্দেশনামা 54 ঘোষণা করা হয়েছিল, লাগু হলেও তো 57 হয়ে গেল বা 1-2 বছর লেগেছিল। তাহলে উডের নির্দেশনামা কিন্তু আমাদের ব্রিটিশ শিক্ষানীতি মেনলি ঔপনিবেশিক বা কোম্পানি আমলে যা বলবে, এটা কিন্তু 1857 সাল পর্যন্ত এখানে শেষ হয়ে গেল। ওকে, এবার আমি যে এতক্ষণ ধরে ব্রিটিশ শিক্ষানীতি আলোচনা করলাম, তার কিছু খারাপ দিক তো আছে, তার তো কিছু ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো আমি 1, 2, 3 করে বলে দেবো, তোমরা এটাকে উপসংহার করতে পারো। এটাকে একটা উপসংহার করতে পারো যে কোম্পানি শাসনের ত্রুটি বা কোম্পানি শাসনে শিক্ষা ব্যবস্থার ত্রুটি বা যে সমালোচনা যেগুলো, সেগুলো করতে পারো। যেমন প্রথমেই বলে দিই, এই যে পুরো শিক্ষা ব্যবস্থাটা শুরু হলো 1813 পর থেকে, এই শিক্ষা ব্যবস্থার কিন্তু মাধ্যম ছিল কি না, মাধ্যম ছিল ইংরেজি। ফলে দেখা যাচ্ছে মাতৃভাষা কিন্তু অবহেলিত হচ্ছে, মাতৃভাষা অবহেলিত। তাহলে এই ভাষার মাধ্যম ছিল ইংরাজি। ইংরাজি হওয়ার কারণে মাতৃভাষা কিন্তু আস্তে আস্তে অবহেলিত হয়ে যাচ্ছে। আর কি নাম্বার 2, যেহেতু শিক্ষার মাধ্যম ইংরাজি, সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই শিক্ষার আলো পৌঁছাচ্ছে না। সাধারণ মানুষের কাছে মাধ্যম ইংরাজি, কত লোক ইংরাজি জানে, ফলে সাধারণ মানুষের কাছে কিন্তু এই ইংরাজি শিক্ষার আলো কোনোভাবেই পৌঁছাচ্ছে না। ওকে, এটা গেল নাম্বার 2। নাম্বার 3, এই শিক্ষা ব্যবস্থায় যে পুরো শিক্ষা ব্যবস্থার কথা বলা হলো, এখানে বারবার উচ্চশিক্ষা নিয়ে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা এবং কলেজ শিক্ষা নিয়ে বারবার অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সবচেয়ে যেটা গ্রাস লেভেল একদম প্রাথমিক যে শিক্ষা, সেই প্রাথমিক শিক্ষা নিয়ে কিন্তু তেমন কোনো কিছু এই শিক্ষানীতিতে উল্লেখ নেই। 1857 আগে পর্যন্ত প্রাথমিক শিক্ষা নিয়ে কিন্তু কোনো কিছুই উল্লেখ করা নেই। এটা একটা গেল। নাম্বার 3, মুসলিম সমাজ এই শিক্ষানীতি সম্পর্কে উদাসীন ছিল। কেন উদাসীন ছিল? কারণ এই শিক্ষানীতিতে মুসলিম শিক্ষার বিস্তার বা মুসলিমদের শিক্ষার উন্নয়নের জন্য তেমন কোনো কিছু ঘোষণা করা হয়নি। ফলে মুসলিম সমাজ এই পুরো শিক্ষানীতি থেকে পুরোপুরিভাবে দূরে ছিল। হলো নেক্সট, এখানে এই যে পুরো শিক্ষায় একমাত্র লাস্ট আমরা দেখলাম যে
উডের ডেসপ্যাচে কিছুটা মেধাভিত্তিক শিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু কোথাও আমরা দেখতে পাবো না যে বৃত্তি শিক্ষা নিয়ে কিছু বলা হচ্ছে। বৃত্তি শিক্ষা মানে হাতে কলমে কিছু শেখানো, কিছু হাতের কাজ শেখানো। এখনো পর্যন্ত 1857 সালে যে শিক্ষানীতি পুরো আমি আলোচনা করলাম, সেখানে বৃত্তি শিক্ষা নিয়ে কিন্তু কোথাও কোনো কিছু উল্লেখ নেই। এমনকি বৃত্তি শিক্ষা নিয়ে কিন্তু কোনো কোথাও উল্লেখ নেই। এমনকি নারী শিক্ষার যে বিস্তারের প্রয়োজন এরপর থেকে বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যে দেখলাম সেখানে নারী শিক্ষা নিয়েও কিন্তু কোনো কিছু উল্লেখ নেই। আর সবচেয়ে যেটা 4, 5, 6 সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এই শিক্ষার আলো কিন্তু গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে না। গ্রামাঞ্চল তখন অন্ধকারই থাকছে, এখানে শিক্ষার প্রসারের জন্য কোনো কিছুই বলা হচ্ছে না। তাহলে কি বললাম, এক হচ্ছে ইংরেজি মাধ্যম হওয়ার কারণে মাতৃভাষা অবহেলিত হচ্ছিল আস্তে আস্তে। নাম্বার 2 হচ্ছে কি, যে ইংরেজি মাধ্যম হওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে এই শিক্ষার আলো ছড়িয়ে পড়েনি। নাম্বার 3 কি বলেছি, স্কুল কলেজের কথা বলা হচ্ছে, মাধ্যমিক স্কুলের কথা বলা হচ্ছে, কিন্তু প্রাইমারি শিক্ষার ব্যাপার নিয়ে কোনো কিছু উল্লেখ করা হচ্ছে না। নাম্বার 4, এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে মুসলিম সমাজ কিন্তু পুরোপুরি ডিটাচ ছিল, কারণ মুসলিমদের এই শিক্ষা ব্যবস্থার দিকে আকর্ষণ করানো যায়নি। আচ্ছা, কারিগরি শিক্ষার ওপর এই শিক্ষা ব্যবস্থায় কিছু বলা হয়নি। নারী শিক্ষার উন্নতি হয়নি, বৃত্তি শিক্ষার উন্নতি হয়নি, আর এই শিক্ষা গ্রামাঞ্চলে ছড়িয়েও পড়েনি। এই জিনিসটা যেটা দিলাম, এটা তোমরা একদিনের মধ্যে পুরো বিষয়টা একটা নোটস আকারে আমাকে নেক্সট দিন দেখাবে। সবাই কি বলছি, কাজ ফেলে রাখবে না। কাজ ফেলে রাখা মানে কিন্তু কাজ চেপে যাবে, পরীক্ষার সময় প্রেশার তৈরি হবে। তোমরা চেষ্টা করবে যত সম্ভব দ্রুততার সঙ্গে কাজগুলো কমপ্লিট করে নিতে। ওকে, বেশি কিছু বললাম না, এইটুকু বলে এইটুকুই রাখলাম। যতটুকু বোঝালাম, যদি কোথাও কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমাদের এখানটা বুঝতে অসুবিধা হচ্ছে, বা নেক্সট দিন ক্লাসে আমার সঙ্গে তোমরা বিষয়টা সম্পর্কে আলোচনা করবে। আর একটা কথা, আমার স্টুডেন্টদের কথা বলছি, বা যারা এই বিষয়টা থেকে নোটস তৈরি করবে, যারা নোটস তৈরি করতে কোনো সমস্যা হয় তারা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট বক্সে গিয়ে যা বক্তব্য রয়েছে। আর আমার স্টুডেন্টদের কথা বলছি, তারা যখনই এই ভিডিওটা দেখে তারা নোটটা কমপ্লিট করবে, সঙ্গে সঙ্গে একটা কমেন্ট করবে যে স্যার আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তারা বুঝতে পারবে যে কারা কারা নোটটা দেখে নোটটা বানালো। আর আমি নেক্সট দিনে যেখানে আমার যাদের যা ব্যাচ পড়ানো আছে, সে যে জায়গাতেই হোক, আমি সেখানে গিয়ে কিন্তু এই কিছু দেখব। এটুকু তোমরা মাথায় রাখো এবং অতি দ্রুত কাজটা কমপ্লিট করো। আজকে আমি এটুকুই রাখবো। ঠিক আছে।